19 বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট এসএসসির। গড় পাস ৬২.25, কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। জিপিএ 5 পাইছি, আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারাও সবাই খুব খুশি। টিচাররা অনেক কষ্ট করছে আমাদেরকে শিখাইতে, আর আমরা সেটা ফলাফল দিচ্ছি তাদেরকে। আমি আর আমার স্কুল যদি সাফল্যের হাসি তাহলে সেই হাসিটা অবশ্যই সবচেয়ে বেশি সুন্দর। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করবে ভারত, আশা বাংলাদেশের। দুদেশের সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী, জানালেন ভারতীয় রাষ্ট্রদূত। ইস্যুসটা শর্ট আউট করতেই হবে দুই দিক থেকে, আর আই এম ভেরি কনফিডেন্ট। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশের এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। সৌদি আরবের সোফা কারখানায় আগুনে নিহতদের বাড়িতে শোকের মাতম, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি। আমার বাবা কি দৃশ্য করাই দিয়া গেল রে। আমি সরকারের কাছে আবেদন করছি যে আমার শাহলেকের দেশের মাটি ফিরে দেয়, সরকারের কাছে জোরহাত করছি। ছোট মাসুম বাচ্চাটার কিছু একটা ব্যবস্থা করে দেয় যেন। আমার স্বামীর আর কেউ নাই যে আমার বাচ্চাকে দেখবে। বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। ওকে অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবে না অফ করে দিতে সাথে সাথে। অভ্যুত্থানের খবর ধামাচাপা দিতে টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে আরাফাতের সঙ্গে ফোনালাপ উপস্থাপন। রাষ্ট্রপতি পদে কর্নেল অলির জন্য মনোনয়ন সংগ্রহ করল 11 দল। বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদ বরদাস্ত করা হবে না, মন্তব্য জামায়াত আমিরের। অনিয়ম অব্যবস্থাপনায় ভঙ্গুর বিশেষায়িত হাসপাতালগুলোর সেবা, পরীক্ষা নিরীক্ষার জন্যই অপেক্ষা করতে হয় মাসের পর মাস, দালাল ছাড়া মেলে না বেড। ওনারা বলতেছে আমার নাকি কোনো সিট নেই, তাহলে এইভাবে তো ঘোরাঘুরি করতে করতে দেখা যাবে তো আমার আম্মা মারা যাবে। আমার সিট দিয়ে আবার সিট কাটিয়ে লাইছে। ওরা টানাটানি করতেছে যে আসেন, ঠিক আছে। আমি বললাম কোথায় আসবো, আমি ডাক্তার দেখাবো। আপনি আমার সাথে আছেন, ডাক্তার আমার লোক। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এসএসসি ও সমমানে 19 বছরে সর্বনিম্ন পাশের হার দেখল বাংলাদেশ। সবশেষ 2007 সালে 60% নিচে ছিল পাশের হার। এবার গড় পাশ করেছে 62.25%। জিপিএ 5 কমে হয়েছে 1,16,676 জন। কেউ কেউ পাশ করেনি এমন প্রতিষ্ঠানও 134 থেকে বেড়ে হয়েছে 312। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসএসসি ও সমমানে নির্মোহ মূল্যায়ন করা হয়েছে, যা প্রাপ্য পেয়েছেন সেই নম্বর। এবারই প্রথম পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এক ধাপ শেষ হলো এই শিক্ষার্থীদের। ফল হাতে পেয়ে তাই উচ্ছ্বাসে মেতেছেন তারা। অনেক নার্ভাস লাগছিল, সকালে তেমন খেতেও পারিনি, যে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে অনেক। সবাই এত পরিশ্রম, সবাই এত আশা, আসলে সব যাবে কিনা। খুবই আনএক্সপেক্টেড ছিল যে জিপিএ পাবো, প্লাস অনেক রিউমার্সও ছিল। আলহামদুলিল্লাহ আমার বন্ধুদের জিজ্ঞেস করছে, সবার ফলাফল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা মা ও শিক্ষকদের প্রতি। হাসি মুখে বন্ধু সহপাঠীদের সাথে শুভেচ্ছা বিনিময় আর প্রাপ্ত ফলের আনন্দ ভাগাভাগিতে উদ্বেল সবাই। অনেক ভালো লাগছে, মানে A+ তো তার সঙ্গে আবার গোল্ডেন। বাবা মার কষ্টের কারণে ভালো হয়েছে, আর আলহামদুলিল্লাহ ওভারঅল পুরো রিজাল্টটাই ভালো হয়েছে। আমি বড় একজন সার্জন হতে চাই এবং এসএসসিটা তো তার ফার্স্ট স্টেপ। এভাবে পরিশ্রম করতে বলবো, চেষ্টা থাকবে, পরিশ্রম থাকবে। পাশের হারে এগিয়ে ঢাকা বোর্ড 71.63%, সর্বনিম্ন ময়মনসিংহে 57.39%, 55.49% শিক্ষার্থী উতরে গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। কারিগরিতে এই হার 58.20%।
গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হারে অকৃতকার্য ৬,৯০,০০০-এর বেশি শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডও স্মরণকালের সর্বনিম্ন পাশ দেখল। গেল বছর বোর্ডটিতে শূন্য পাশ প্রতিষ্ঠান ছিল ১০০-র কম, এবার তা বেড়ে ২২৬ হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডে ৫৭ স্কুলে পাশ করেনি কেউ। কারিগরিতে এই প্রথম ২৯টি প্রতিষ্ঠানে দেখা গেছে শূন্য ফলাফল। আমার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত শতভাগ ফেল এর ৫ গুণ ছিল। সেই সময় আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে সেটাকে উন্নত করেছিলাম। সকালে সচিবালয়ে ফলাফল ঘোষণার পর এই অবস্থার ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা। বলেন, ফ্যাসিবাদের আমলে সবচেয়ে বেশি নষ্ট করা হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে। একটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। শিক্ষামন্ত্রী পাশের সার্বিক হারকে খারাপ বলতে নারাজ, জানান প্রকৃত মূল্যায়ন হয়েছে। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। ফল পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন যে কেউ। এর আগে শুধু খাতায় প্রশ্নের উত্তরের নম্বরের যোগ ঠিক আছে কিনা তাই দেখা হতো। এখন থেকে প্রশ্নের উত্তর কম বা বেশি দেয়া হলো কিনা সেটিও দেখা যাবে। সত্যিকার অর্থে ওই শিক্ষার্থী খাতা পাল্টিয়ে গিয়েছে কিনা এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছে কিনা এই পুনর্পরীক্ষা করার ব্যবস্থাটি ছিল না। এবার আমরা আইনগতভাবে পরিবর্তন এনে সেই ব্যবস্থাটি রেখেছি যে প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পাশ করা শিক্ষার্থীদের জন্য সারা দেশে কলেজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আসন আছে ২৫ লাখ। সেই হিসেবে ১৩ লাখেরও বেশি আসন ফাঁকা থাকবে এবার। সেপ্টেম্বরের ১৫ তারিখ ভর্তি শেষ হওয়ার সাথে সাথে আমরা ক্লাস শুরু করব। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ভালো ফল করা স্কুলগুলোতে ছিল শিক্ষার্থীদের উল্লাস। কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী, অভিভাবকরা। ফল পেয়ে উল্লাসে মেতে ওঠে পরীক্ষার্থীরা। ভালো ফলাফল উৎফুল্ল শিক্ষক আর অভিভাবকরাও। এই উচ্ছ্বাস এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের। দীর্ঘ অধ্যবসায়ের পর ভালো ফল জানার পর আবেগে আপ্লুত। ঢাকার পর ফলাফলে এবার দ্বিতীয় স্থানে যশোর শিক্ষা বোর্ড। পাশের হার ৬৬.২৭%। একই সাথে বেড়েছে কোনো শিক্ষার্থী পাশ না করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। তবে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারা শিক্ষার্থীদের মাঝে দেখা যায় বাঁধভাঙা খুশি। গত ১০ বছরের ফলাফল পেয়ে আজকে সকলের দোয়ায় আল্লাহর রহমতে আজকে অনেক ভালো রেজাল্ট করেছি। আমার বাবা মার অবদান তো ছিলই, আরও আমার শিক্ষক শিক্ষিকারা ছিল। সে যেভাবে চেষ্টা করেছে তার চেষ্টা সফলতা আসছে। ৬৫.৪২% পাশ নিয়ে তৃতীয় স্থানে কুমিল্লা শিক্ষা বোর্ড। ভালো ফলাফলে উৎসব মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের উৎসবে অংশ নেয় শিক্ষকরাও। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাশের হার কমলেও বেড়েছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। ভালো ফলে ছেলেদের তুলনায় এবারও এগিয়ে মেয়েরা। টিচাররা অনেক কষ্ট করছে আমাদেরকে শিখাইতে, আর আমরা সেটা ফলাফল দিচ্ছি তাদেরকে। প্রথমে আর কি চিন্তা ছিল যে ওভারঅল কি হবে, পরে আলহামদুলিল্লাহ যে সবগুলোতে এ প্লাস পেয়েছি। ফলাফলের যে বিপর্যয়ে বলবো, সেই প্রেক্ষিতে আমাদের রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফলাফল আমাদের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। তবে সুনাম ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ। জিপিএ 5 পেয়েছে 52 জনের সবাই। সকাল থেকেই অনেক নার্ভাস ছিলাম, হাত পা কাঁপতে ছিল। তো এই স্কুলে আসার পর রেজাল্ট দেখে এখন অনেক ভালো লাগতেছে। স্যার, ম্যাডাম, আমার আপু, এদের সাহায্য না থাকলে আমি এখানে আসতে পারতাম না। আমার অনুভূতিতে আমার মেয়ে আলহামদুলিল্লাহ জিপিএ গোল্ডেন পেয়েছে, এই জন্য আমি অনেক খুশি। এবছর সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 58.33%। 973টি স্কুলের মধ্যে শতভাগ পাশ করেছে 9টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। আমার গোল্ডেন এ প্লাস আসছে, সবথেকে প্লাস আসছে, আর ভালো হয়েছে। খুবই এক্সাইটেড আর কি, খুবই খুশি লাগতেছিল যে জিপিএ 5 পাইছি। আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারাও সবাই খুব খুশি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল বিশ্লেষণে এবারও নাম করে স্কুলগুলো এগিয়ে। বোর্ডে জিপিএ 5 পেয়েছে ৯,৩৯৮ জন ছাত্রছাত্রী। শতভাগ পাশ করেছে ২১টি স্কুলের শিক্ষার্থীরা। এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯%। মোট উত্তীর্ণ ৬০,২৭৪ জন। ফল প্রকাশের পর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। রেজাল্ট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আসছে, আর যে রেজাল্টটা করছি ওটাতে আমি অন্তত সন্তুষ্ট। একই সাথে আমি আর আমার স্কুল যদি সাফল্যের হাসি তাহলে সেই হাসিটা অবশ্যই সবচেয়ে বেশি সুন্দর। পাশের হার কমেছে দিনাজপুর শিক্ষা বোর্ডেও। জিপিএ 5 পেয়েছে ১৩,৬৩৯ জন। শতভাগ পাশ করেছে ২৪টি স্কুল। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয় এমন কিছু না করতে ভারতকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দেখা করতে গেলে এই বার্তা দেওয়া হয়। দিল্লির তরফেও এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। একই সঙ্গে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার প্রত্যাশা এই ইস্যুতে ইতিবাচক সাড়া মিলবে। পাশাপাশি দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতেও গুরুত্ব আরোপ করেছেন তারেক রহমান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সুসম্পর্ক চান বলে জানিয়েছেন হাই কমিশন। নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রায় ২ মাসের ঢাকা অবস্থানকালে সরকার প্রধানের সাথে এটিই তার প্রথম সাক্ষাৎ। সকাল ১১টায় শুরু হয় বৈঠক, চলে টানা ৪০ মিনিট। শুরুতেই ভারত সরকারের মন্ত্রী পদমর্যাদা পাওয়া এই দূতকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। আসে গেল ৫ আগস্টে ঢাকার অনুরোধ উপেক্ষা করে শেখ হাসিনাকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করতে দেওয়ার বিষয়টি। এটিকে যে ভালোভাবে নেয়নি ঢাকা, তা আবারও স্পষ্ট করেন সরকার প্রধান। আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। ২০২৪-এর ৫ আগস্টের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ২ দফা চিঠি দিলেও এবারই প্রথম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি ফেরানোর কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। আসে ইনকলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদির খুনিদের ফেরানোর প্রসঙ্গও। আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। প্রধানমন্ত্রী জোর দেন সংকট মিটিয়ে সম্পর্ক এগিয়ে নেয়ার উপর। দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে তার মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় কিছু ইস্যুতে দ্বিমত থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন দীনেশ ত্রিবেদী। আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে, ইস্যুসটা শর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এইটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসি। ১২ জুন ঢাকা আসেন নতুন হাইকমিশনার। ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে শুরু হয় বর্ষিয়ান রাজনীতিক ও সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদীর কূটনৈতিক জীবন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। পরিবারের সচ্ছলতা ফেরাতে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কারখানায় আগুন লাগলে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। ঘটনার পর স্বজনদের কান্নায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। মরদেহ ফেরত আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি স্থানীয়দের। কি কথাই বাবা কলোনি রে বাবা, আর কর সুযোগ পাইনি রে। কদিন পরেই দেশে ফেরার কথা ছিল মোহন আর সুমনের। দুই ভাইয়ের রক্ত ঘামানো টাকায় দুটি ঘরও তৈরি করছিলেন বাবা মা। নিমেষেই ভেঙে চুরমার পুরো পরিবারের স্বপ্ন। সোনার দলার আগুন
ভাগ্যের নির্মম পরিহাসে একসঙ্গেই না ফেরার দেশে চলে গেল আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের দুই সহোদর। খবর পাওয়ার পর থেকেই বাকরুদ্ধ বাবা, কান্না থামছে না মায়ের। বিল্ডিং করবো, মা তোমাকে ভালো খিলাবো, ভালো পড়াবো, মা তোমাকে আমি একলা দুঃখ তোমাকে আর করবার দেবো না। বাবা হারাই ফেলছি, বাবা সোনার বাবা হারাছি রে। বড়টা জানা করে যায়, যারা সুদ দেওয়ার পর কেবল লিয়ে যায় পর কেবল না সুখের আলছিল আশা পরে দিয়েছে যে দুর্ঘটনা ধর এখন অসহায়। সৌদি আরবের সেই ভয়াবহ আগুনের লেলিহান শিখায় প্রাণ গেছে একই গ্রামের আরেক যুবক কলিমুদ্দিনের। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা মা কারিমা খাতুন। কিছু কাম করা লাগবে না, তুমি মজার বসে খাও, টাকা দেওয়া চাইছিল, এই দেখো মরে গেল বাবা, কিচ্ছু নেই আমার আর আমার ভাত খাম কি করে চালমু, আর কোনো বুদ্ধি নেই বাবারও। একই ঘটনায় উপজেলার পারকাসুন্দা, ডুবাই, সাধননগর সহ আশেপাশের আরও কয়েকটি গ্রামের মারা গেছেন 13 যুবক। তারা সবাই সোফা তৈরির কারখানায় কাজ করতেন। প্রতিবেশী আর স্বজনদের দাবি, অসহায় পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার পাশাপাশি দ্রুতই ফিরিয়ে আনা হোক মরদেহগুলো। বাবা হলো প্রতিবন্ধী, ছোট এক ভাই হলো প্রতিবন্ধী, আর গরিব মানুষ অসহায়, অনেক টাকা দায়িত্ব না করে পাঠাইছে। এই গ্রামে ছিল 6 জন, আর মোহনা সোনার 2 ভাই, আর 6 জনের 2 জন বাইরে চলে গেছে, আর 4 জন মারা গেছে। মানুষের ঠিক মনে করে জমির মনে করে যে টাকা লিয়ে গেছে, টাকা দেওয়া না দিলে চলবে কেমন বাবা? টাকা দেওয়া লাগবে, লাশ হলে এসে দেওয়া লাগবে বাবা। সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ঝাঁক তরুণের প্রাণহানি শুধু কিছু রেমিটেন্স যোদ্ধার চলে যাওয়া নয়, তাদের প্রত্যেকের পরিবারে নেমে এসেছে অন্ধকার। এসব ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথভাবে পুনর্বাসনের দাবি স্থানীয়দের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। সৌদি আরবের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 2 জনের বাড়ি নাটোর আর 1 জনের বাড়ি রাজশাহীতে। নিহতরা হলেন নাটোরের নলডাঙ্গার খাজুরা শ্রীপুরপাড়া এলাকার সাব্বির হোসেন সোহাগ, দিঘিরপাড়া এলাকার শামীম হোসেন। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান তারা। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। করুণ মৃত্যুর ঘটনায় এলাকাতেও সর্বস্তরে শোক বিরাজ করছে। এছাড়াও ভয়াবহ এই অগ্নিকাণ্ডে রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল নামে এক প্রবাসী নিহত হয়েছেন। তার বাড়িতেও শোকের মাতম। আমি সরকারের কাছে আবেদন করছি যে আমার সালেকে দেশের মাটি ফিরিয়ে দেয়, সরকারের কাছে জোরহাত করছি। আমার ধনের লাশটা যেন আমার বুকে ফিরে দেন সরকার। আর এতে একটা চাল দিয়ে গেল, সেই চালের ব্যবস্থা যেন সরকার করে। ছোট মাসুম বাচ্চাটার কিছু একটা ব্যবস্থা করে দেয় যেন। আমার স্বামীর আর কেউ নাই যে আমার বাচ্চাকে দেখবে। জুলাই আন্দোলনের সময় গণমাধ্যম নিয়ন্ত্রণে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। সেই নির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমন গোপন ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। প্রসিকিউশন বলছে, তাদের এই কথোপকথন গণমাধ্যমের উপর প্রশাসনিক ও রাজনৈতিক চাপ প্রয়োগের একটি অন্যতম আলামত। জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে যখন একের পর এক ছাত্র জনতা নিহত হচ্ছে, সে সময় হত্যাকাণ্ড হামলার সংবাদ প্রচারে গণমাধ্যমের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একটি গোপন ফোনালাপ দাখিল করেছে প্রসিকিউশন। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনের সময়ে ফোনে আরাফাতকে ওবায়দুল কাদের বলেন, যেসব গণমাধ্যম নির্দেশনা উপেক্ষা করে সংঘাতের খবর প্রচার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। জবাবে আরাফাত বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমের সংবাদ প্রচার সাময়িক বন্ধ করা হয়েছে, কথা না শুনলে একেবারেই বন্ধ করে দেওয়া হবে। অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবেন না অফ করে দিতে সাথে সাথে। প্রসিকিউশন বলছে, তাদের এই কথোপকথন গণমাধ্যমের উপর প্রশাসনিক ও রাজনৈতিক চাপ প্রয়োগের একটি অন্যতম আলামত। আরাফাত সাহেব ওবায়দুল কাদের সাহেবকে বলছেন যে এখন আমরা প্রধানমন্ত্রীর অফিসে আছি, গণভবনে আছি, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে আমরা ছাত্রদেরকে 2 ভাগে ভাগ করব। আমরা মানুষের কাছে প্রচার করব যে ছাত্ররা এখন 2 ভাগে বিভক্ত। একটা হলো যারা আন্দোলনকারী, তাদের সাথে আমরা কথা বলছি, আর একটা হলো যারা জামাত শিবির, সন্ত্রাসী এবং জঙ্গি, তাদের বিরুদ্ধে আমরা
কারফিউ জারি করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। এটাই হবে এখন থেকে আমাদের ন্যারেটিভ। আরাফাত সাহেবের এই বক্তব্যটা খুবই সিগনিফিকেন্ট। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানান আন্দোলন দমনে শেখ হাসিনার পরই সকল নির্দেশনা দিতেন ওবায়দুল কাদের। জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের, আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এই পরিকল্পনা অনুযায়ী সারা দেশে এই হত্যাযজ্ঞ এবং এই হতাহতের ঘটনা ঘটেছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও টেকসই গ্রাম বিনির্মাণে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাঙ্গামাটি, খুলনা ও দিনাজপুরের 3টি গ্রামকে পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আশা, বিশ্বের সামনে তুলে ধরার মতো প্ল্যাটফর্ম হবে এসডিজি ভিলেজ প্রকল্প। প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নির্দিষ্ট গ্রামগুলোকে টেকসই উন্নয়নের আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে এইচডিজির 17টি লক্ষ্যকে সামনে রেখে গ্রামীণ পর্যায়ে এসডিজি ভিলেজ প্রকল্প হাতে নেয় সরকার। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। রাঙ্গামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, খুলনা দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাপানগর এই 3 গ্রামকে এইচডিজি ভিলেজ পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই গ্রামগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড। বিএনপি সরকারের সকল পরিকল্পনা জনবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। কোনো না কোনো উপায় দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সরকারের সহায়তা নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। এভাবে চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা এবং বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। ফ্যাসিবাদী সরকার বিগত 1.5 দশক ধরে দেশকে ঋণ ও আমদানি নির্ভর দেশে পরিণত করেছে অভিযোগ করে তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। এইচডিজির 17টি লক্ষ্যের মধ্যে আছে গ্রামীণ দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের মতো ব্যবস্থা। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, বিশ্বের সামনে তুলে ধরার মতো প্ল্যাটফর্ম হবে এইচডিজি ভিলেজ প্রকল্প। এইচডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে বিএনপির কেউ অন্যায় করলে তাদের কাউকে ক্ষমা করা হয়নি। 5 আগস্টের পর 1.5 থেকে 2,000-এর মতো নেতাকর্মীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা নিয়ে এক সংলাপে এই কথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন না আনলে আগামী নির্বাচনের প্রভাব আর সহিংসতার শঙ্কা আছে। এবারে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ছিল অনেকটাই শান্তিপূর্ণ, তবে ভোটের আগে পরে কিছু সহিংসতা হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের দাবি, নির্বাচনের দিন 53% সহিংসতার ঘটনায় বিএনপির সমর্থক আর 13% ঘটনায় জামাতের সমর্থকরা জড়িত। সিডাপে এক সংলাপে এ তথ্য জানানো হয়। মেকানিজমগুলো ছিল পরিকল্পিতভাবে। সংলাপে বক্তারা বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব সহিংসতা মোকাবেলায় দরকার সম্মিলিত প্রচেষ্টা। নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন না হলে পরের নির্বাচনে সহিংসতা আর প্রভাবের শঙ্কাও জানান কেউ কেউ। ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে, কেউ যেন নতুন করে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, এটা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলো আমরা সকলে মিলে আমরা রাজনৈতিক কালচারটা পরিবর্তন করি। আমি আপাত দৃষ্টিতে নন পার্টিজান, কিন্তু আমি নেপথ্যে কতখানি নন পার্টিজান থাকতে পারছি সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। নির্বাচন পদ্ধতির যদি পরিবর্তন না হয়, নির্বাচন সংস্কারের আমরা যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো যদি ইমপ্লিমেন্টেশন না হয়, তাহলে আগামী নির্বাচন আরো বেশি আধুনিক ধরনের সহিংসতা এবং ম্যানিপুলেশন হবে। বাংলাদেশের যে নির্বাচনী যে সংস্কৃতি এবং পলিটিক্যাল যে কালচার, সেখানে হামলাকে কোনোভাবে জাস্টিফাই করা যাবে না। বিএনপির
একদম পোস্টেড নেতারা এইভাবে এই আচরণ করেছে, কিন্তু এর কোনো বিচার নাই। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, এবছরের নির্বাচনে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, তবে তা কয়েকটি জায়গায়। দল হিসেবে বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি বলেও জানান তিনি। 5ই আগস্টের পর থেকে এবং গত কয়েকদিন পর্যন্ত প্রায় 1,500-2,000-এর মতো বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, নানা ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে। বিএনপি রাজনৈতিক দল হিসাবে সে দলীয় কোনো ধরনের মস্তান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, কোনো দখলের সাথে যুক্ত হয়েছে, কাউকে ক্ষমা করে না। নির্বাচনী ব্যবস্থার সংস্কার আর ব্যাপক প্রচারণায় ভোটে প্রভাব আর সহিংসতা কমাতে পারে বলে মত দেন নির্বাচন সংশ্লিষ্টরা। এই যে মাইন্ডসেটটা, এগুলো নিয়ে ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, ভোটার সিভিকাইজেশন করতে হবে। এটা না হলে আমাদের যে নির্বাচনের কালচার, সেই কালচারটা চেঞ্জ হবে না, পরিবর্তন আসবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্যজোট। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে যান জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের প্রতিনিধিরা। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য কর্নেল অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জয় পরাজয় বিষয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই মুখ্য বিষয়। গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে 11 দলীয় ঐক্য। ইসির তফসিল অনুযায়ী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিষয় হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসকে সামনে নিয়ে আসছি। যদি আজকে রায় বাস্তবায়ন হতো তাহলে আর্টিকেল 70টা সংস্কারের মধ্যে চলে আসতো। এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে না সংসদ সদস্য। আজকে যদি গণভোটটা রায়টা যদি বাস্তবায়ন হতো, আজকে এই নির্বাচনে সঠিক গণতন্ত্রের প্রতিফলনটা ঘটত। বাংলার মাটিতে কোনো ফ্যাসিবাদ বরদাস্ত কিংবা প্রশ্রয় দেওয়া হবে না। যারা শেখ হাসিনার পথে হাঁটবে তাদেরও পালাতে হবে, গাইবান্ধায় এমনটা বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার বিচারের দাবি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে সাঘাটায় আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। জামায়াতের আমির বলেন, জনগণের রায় মেনে নিয়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথ উন্মুক্ত করতে হবে। এর আগে সকালে সাঘাটার বোনারপাড়ায় পৌঁছে নিহত শিবির নেতা সাইফুল্লাহর কবর জিয়ারত করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। আপা যাওয়ার আগে বলতে আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না, কি হয়েছে এখন পালাইছে। বাচ্চারা স্লোগান দিয়েছিল পালাইছে রে পালাইছে, তাই না? এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। বিদ্যুৎ ও জ্বালানির মতো রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত জরুরি খাতকে কোনো অবস্থাতেই মাফিয়া বা লুটেরা ব্যবসায়ীদের মুনাফা লুটার হাতিয়ার হতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। তারা বলেন, মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত কিংবা জনগণের সম্পদ নিয়ে যে কোনো গোপন রফা মেনে নেওয়া হবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতেই এই খাতের পূর্ণ পরিচালনা ও নিয়ন্ত্রণ নিশ্চিতের দাবি তাদের। দেশের জ্বালানি সার্বভৌমত্ব নিয়ে যে কোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন এনসিপি আহ্বায়ক ও সদস্য সচিব। 24 জুলাই গণ অভ্যুত্থান বৈষম্যহীন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার এক বড় সুযোগ। সকালে দৈনিক যুগান্তর কার্যালয়ে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন বিশিষ্ট চিন্তাবিদ, গবেষকরা। বক্তারা বলেন, তরুণদের রক্ত ত্যাগের মাধ্যমে যে নতুন সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন জরুরি। কোটা সংস্কারের দাবি থেকে শুরু, যা পরবর্তীতে এক দফা আন্দোলনের রূপ নেয়। বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থান বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস। আওয়ামী লীগ সরকারের পতনের পর সবচেয়ে বড় জন আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রযন্ত্রের সংস্কার। 2 বছর কাটলেও কতখানি পূরণ হয়েছে সেই প্রত্যাশা? দৈনিক যুগান্তর কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান
নাগরিক ভাবনা শিরোনামের আলোচনায় বক্তারা আন্দোলনের পেছনের কারণ ও এর ভবিষ্যৎ তুলে ধরেন। বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, বাকস্বাধীনতা হরণ এবং সাধারণ মানুষের উপর অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল তরুণ প্রজন্ম। সশস্ত্র বাহিনীর অফিসাররা আপনার কেন এভাবে রুখে দাঁড়ালো? কেন আর নিতে পারছিল না। তাদেরও প্রতিরক্ষা নীতিতে তাদের ডে টু ডে যে লাইফ, তাদের যেটা লক্ষ্য বাংলাদেশে, সেই প্রত্যেকটা জিনিস ব্যাহত হচ্ছিল। বক্তারা বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরেও বহু সামাজিক ও রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সেই ধারাবাহিকতায় 90 আর 24 জুলাইয়ে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হয়। জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে রাজনীতির সংস্কার প্রয়োজন বলে মনে করেন চিন্তাবিদরা। জনগণ বারবার প্রতারিত হয় এবং এই যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতি করেন, পরিবর্তনের অনুঘটক তো রাজনীতিবিদরা, আসলে তারাই তো মাঠে থাকে। মূল কাজটা রাজনীতিবিদদের করতে হয়, কিন্তু এই রাজনীতিবিদদের যে কাঠামোর মধ্যে তারা কাজ করেন এবং যে মন মানসিকতা নিয়ে, তাদের স্বভাবের পরিবর্তন না হলে তো পরিবর্তন হবে না। দেশের শিক্ষা ব্যবস্থা যতদিন আপনি ঠিক না করেন, তা আপনি দেশের রাজনীতি করতে পারবেন না। আমার কথা এখন খুব অপ্রিয় মনে হবে এটা। তার এই ব্যাপারে বিএনপির কোনো ভিন্ন নীতি আছে বলে আমার মনে হয় না, এনসিপির কোনো ভিন্ন নীতি বলে মনে হয় না। সবাই তো একই কাণ্ডারি। জুলাই আন্দোলনে নতুন প্রজন্মের সাহসী ভূমিকার প্রশংসা করে বক্তারা বলেন, তরুণদের এই আত্মত্যাগ ও বীরত্বকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমরা একটা জটিল ঐতিহাসিক পরিস্থিতির মধ্যে আছি। একদিকে আমাদের ত্যাগ, একদিকে আমাদের রক্ত, একদিকে আমাদের বীরত্ব, একদিকে আমাদের সাহসিকতা, তার পাশে হচ্ছে বড় ধরনের আমাদেরকে গ্রাস করা, আমাদেরকে পরাধীন করা, আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার একটা বড় চক্রান্ত, এবং সেই চক্রান্ত বহুদূর এগিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দেশকে স্বৈরাচার মুক্ত করার যে পথ দেখিয়েছে, তরুণদের সেই রক্তের মূল্য দিতে হলে সাম্য ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার বিকল্প নেই বলে মনে করেন বিশিষ্টজনরা। বিশ্বাস করি, অন্তরে ধারণ করি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হৃদরোগ, পঙ্গু বা নিউরোসায়েন্স বিশেষায়িত হাসপাতালগুলো চাহিদার তুঙ্গে। সংকটাপন্ন রোগীদের সারা দেশ থেকে পাঠানো হয় এসব হাসপাতালে। তবে চরম অব্যবস্থাপনার কারণে চিকিৎসা পেতে রোগী ও স্বজনদের পাড়ি দিতে হয় ভোগান্তির দীর্ঘ পথ। মাসের পর মাস সিরিয়াল ঠেলে পরীক্ষা নিরীক্ষার পর অপারেশনের তারিখ পেছায় বারবার। শয্যা সংকট ও অসাধু চক্রে দৌড়াতে চলে মুমূর্ষু রোগীর লড়াই। রাকিবুল ইসলাম জীবন ও জিহাদ ইসলামের ক্যামেরায় তানজিম শাফিনের রিপোর্ট। ওনারা বলতেছে আমার নাকি কোনো সিট নেই, তাহলে এইভাবে তো ঘোরাঘুরি করতে করতে দেখা যাবে তো আমার আম্মা মারা যাবে। স্ট্রোক করা মুমূর্ষু মাকে নিয়ে ঢাকা মেডিকেল বেসরকারি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে স্বজনরা। বিশেষায়িত চিকিৎসায় সুনামের কারণে সারা দেশ থেকেই স্ট্রোক, ইনজুরি সহ মস্তিষ্ক ও স্নায়ুজনিত নানা সমস্যা গভীর হলে রেফার করা হয় নিউরোসায়েন্সে। তবে সেখানে প্রতিদিন 450 রোগীর ভর্তির প্রয়োজন থাকলেও সুযোগ পান মাত্র 30 থেকে 35 জন। ফলে বেডের অপেক্ষায় থাকতে হয় মাসের পর মাস। জরুরি অপারেশন দরকার হলেও অপেক্ষা শেষ হয় না। সিট খালি নাই, এমন করে আসি খালি কয় যে সিট খালি নাই। সিরিয়ালও দেয় নাই, সিরিয়াল ওয়াইজ রাখছে, কিন্তু তাদের নাকি লোক নেই। সকাল 8টার সময় আইসি, এমন মতবেন বইতে বইতে আমার গনাই শেষ। দেশের আরেক সর্ববৃহৎ অর্থোপেডিক হাসপাতাল নিটোর। এখানেও দালাল চক্রের বাইরে স্বাভাবিক সেবা পাওয়া মুশকিল। রোগীদের অভিযোগ, প্রয়োজনীয়তা নয়, হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মী সিন্ডিকেট ঠিক করে কে পাবে বেড, কার জায়গা হবে ফ্লোরে। আমার সিট দিয়ে আবার সিট কাট দিয়ে লাইছে, অপারেশনের সময় লগে লগ সিট ভর্তি করে দিছি, আমারে দেয় নাই। হাসপাতালের সিট তো ফ্রি, কে বলেছে? মানে ওই যে পটবাইরা দুইটা আজকে সকাল থেকে পাকা, ওটা কালকে থেকেই পাকা। এই ওয়ার্ডে এমন 3টি বেড ফাঁকা পড়ে থাকলেও আমরা নিচেই দেখেছি অপারেশনের পর রোগীর জায়গা হয়েছে ফ্লোরে, যেখানে থেকে যায় ইনফেকশনের উচ্চ ঝুঁকি। পাশাপাশি ডাক্তারদের নিয়মিত ভিজিট থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা। ড্রেসিং করলেই টাকা চাই, 500, কেউ 200, কেউ 300, গরিব মানুষ যারাই 600। সকাল 10টার কথা বলছে, আমি দুপুর 2টা পর্যন্ত বসায় রাখছি। আমি রোগী ওই অবস্থায় আমার দাঁড় করায় রাখছি ওরা। যদিও দুই হাসপাতালের কর্তৃপক্ষের দাবি, বেড সংকট মেটানো গেলে ভোগান্তি কমবে রোগীর। 20 কোটি জনগণের এই দেশে আপনার এরকম 10টা যদি নিউরোসায়েন্স হসপিটাল করা হয়, তাহলে কিন্তু রোগীর লোড কমবে না। সুতরাং দরকার আপনার এক্সিস্টিং যে হসপিটালগুলো আছে সেখানেই কিন্তু আপনার এই নিউরোলজিক্যাল সার্ভিসটা ইমপ্রুভ করা এবং
রেফারেল সিস্টেম করা। পাশেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট যেন অসাধু চক্রের বড় আখড়া। ক্যামেরা দেখেই পালানোর চেষ্টা একজনের। নিয়ম বহির্ভূত টাকা দিয়ে সিট পাবার পরও রোগীর মুক্তি নেই অব্যবস্থাপনা থেকে। ব্যবহারের উপায় নেই বরাদ্দ ক্যাবিনেট, ছাড়পোকার কামড়ে তটস্থ রোগীরা। বাথরুমের মুড়ি দিয়ে ছাড়পোকা, তেলাপোকা, ছিটকেনি নাই, সব জায়গায় ছাড়পোকা উঠে গেছে। এখন এগুলা বাসায় নিয়ে যা পরিষ্কার করে তারপরে ঘরে নিব। এসব নিয়ে ছবি তুলতে গেলে বাধা দিতে আসেন একজন ওয়ার্ড মাস্টার। দেখেন তো আমার জন্য এতজন নিয়ে আসছেন? না না, এগুলো এতজন নিয়ে আসছেন? এইখানে যে দালাল আসে, প্রত্যেকদিন দালাল আসে, আপনারা দালালদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আমার ক্যামেরায় দালালদের অনেক ছবি আছে। আমি দালাল তারা করছি, আপনারা কি করছেন? দালালদের ব্যাপারে আমাদের এখানে তো দালাল আছে। হাসপাতালটির উপপরিচালক জানান, কর্মবিরতি, ধর্মঘটের ভয়ে অসাধু কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দায়। চুক্তিভিত্তিক নিয়োগেও রয়েছে তৃতীয় পক্ষের স্বার্থ। ধরেন আমার এই হাসপাতালে যারা ক্লিনার আছে, এই ক্লিনাররা যদি বলে যে আমরা আজকে একটা শিফট বন্ধ করে থাকবো, আসবো না, এক শিফটে কাজ করবো না, একে সবাই, তাহলে ওয়ার্ডে ঢোকা যাবে। ঠিকাদার নিয়োগ করি, সে হচ্ছে জনবল সাপ্লাই দেয়। রাজধানী সহ দেশের প্রায় সব হাসপাতালের চেহারাই একই রকম। সিন্ডিকেটের জাল ছিঁড়ে সেবা আদায় করা রোগীর জন্য আরেক লড়াইয়ের নাম। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। চরম আর্থিক সংকটে থাকা 4 প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পর্ষদ বিলুপ্তি ও প্রধান নির্বাহীর নিয়োগ বাতিল করে বসানো হয়েছে প্রশাসক টিম। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি মাসেই শুরু হবে ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম। এজন্য প্রণয়ন করা হচ্ছে স্কিম। তবে বিশ্লেষকরা বলছেন, আমানত ফেরতের পাশাপাশি অনিয়মে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংক বহির্ভূত 4 আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তালিকায় আছে আভিভা ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং। পর্ষদ বাতিল করে ব্যাংক রেজুলেশন আইন 2026-এর আওতায় প্রশাসক নিয়োগ দিয়ে এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পরিচালক আলাউদ্দিনকে আভিভা ফাইন্যান্স, আতাউর রহমানকে ফার্স্ট ফাইন্যান্স, সাদেকুর রহমানকে ফার ইস্ট ফাইন্যান্স এবং ইকবাল হোসেনকে ইন্টারন্যাশনাল লিজিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঘুরে দাঁড়ানোর সক্ষমতা না থাকায় এসব প্রতিষ্ঠান অবসায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমানতকারীদের অর্থ ফেরতে দ্রুত স্কিম ঘোষণা করা হবে। এই প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সম্পূর্ণ যোগ্যতা হারিয়ে ফেলেছে। যে প্রশাসকের মুখ্য কাজ হবে এই লিকুইডেশন কার্যক্রমটাকে বাস্তবায়ন করা, সেই প্রতিষ্ঠানগুলোর জন্য অনুরূপভাবে একটা স্কিম আমরা ঘোষণা করব, যেই স্কিমের ঘোষিত নীতিমালা অনুযায়ী গ্রাহক পর্যায়ে তাদের আমানত অর্থাৎ আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। বন্ধ হতে যাওয়া 4 আর্থিক প্রতিষ্ঠানে মোট আমানত আছে প্রায় 15,000 কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানত 3,000 কোটি টাকার উপরে। শুরুতেই ব্যক্তি আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন। এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে। অতএব যে স্কিম ঘোষণা করা হবে সেটা দেশের বাস্তবতার নিরিখে এবং একই সাথে ক্ষুদ্র আমানতকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টাকে মাথায় রেখে ঘোষণা করা হবে। বিশ্লেষকরা বলছেন, আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে। একই সাথে এসব প্রতিষ্ঠানের দুরবস্থার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। না হলে আস্থা ফিরবে না সাধারণ মানুষের। প্রতিষ্ঠানগুলোর যে বর্তমান দুরবস্থা, যারা এগুলোকে বর্তমান অবস্থায় নিয়ে গেছে, কাজে এখন সময় এসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং তাদের কাছ থেকে অর্থটা আদায় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। অকার্যকর ঘোষণা করায় শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং, ফার্স্ট ফাইন্যান্স এবং ফার ইস্ট ফাইন্যান্সের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে আবাসিক হোটেলের কক্ষে মিলেছে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ। মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর স্ত্রীকে। সকালে বড় তাকিয়া বাজারের হোটেল রিল্যাক্স জোনের 104 নম্বর কক্ষে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। হোটেল কর্মীদের দাবি, রোববার দুপুরে পুলিশ সদস্য আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রী তাহমিনা ওই কক্ষ ভাড়া নেন। বিকেল ও রাতে 2 বার বাইরে যান। সকালে সারা শব্দ না পেয়ে ডাকাডাকি করলে ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় দরজা খুলে দেন স্ত্রী। ফ্যানের সঙ্গে ঝুলছিল আমিনুলের মরদেহ। তবে তাদের 10 মাস বয়সী শিশুকন্যা ফাতিহাকে সুস্থ অবস্থায় পাওয়া যায়। এটি
হত্যা নাকি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ আছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আমিনুর রাঙ্গামাটি পুলিশ লাইন্সের সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। দরজা খোলার পর যেটা হয়, তো তারা ভিতরে অবস্থা দেখেন যে ঝুলন্ত অবস্থায় লোকটি আছেন এবং তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় আছেন। তারা সাথে সাথে থানা পুলিশকে কল দেন, আমরা আসি, এসে আমরা যে তার স্ত্রী ছিল গুরুতর অবস্থায়, তাকে আমরা কি করি, হাসপাতালে পাঠাই। রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 2 জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখেন চেম্বার জজ আদালত। পরে বনানী থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আজ সেই মামলায় হাইকোর্টে জামিন পেলেন তিনি। ফলে এ পর্যন্ত মোট 7 মামলায় জামিন পেলেন বিচারপতি খায়রুল হক। সবশেষ গত 30 জুন রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট। পরে সে আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ইরান যুদ্ধের জেরে মজুদ কমে যাওয়ায় এবার অস্ত্র উৎপাদন বৃদ্ধি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে পেন্টাগন। জবাব চেয়ে পরিকল্পনা জানাতে সময় বেঁধে দেওয়া হয়েছে 3 সপ্তাহ। মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ স্বাক্ষরিত এক চিঠি পাঠানো হয়েছে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে। ইরানে দীর্ঘ 5 মাসের যুদ্ধে ব্যাপক ঘাটতি তৈরি হয় যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে। রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে বারবার উঠে আসে সেই তথ্য। তালিকা প্রকাশ হয় তলানিতে থাকা মার্কিন দূরপাল্লার মিসাইল ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংখ্যার। তবে প্রতিবারই এমন দাবি অস্বীকার করে এসেছে ট্রাম্প প্রশাসন। পাল্টা যুক্তি দেখানো হয় পূর্বের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ। কিন্তু নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অস্ত্র উৎপাদন বৃদ্ধি করার আহ্বান জানিয়ে এবার চিঠি দিয়েছে স্বয়ং প্রতিরক্ষা দফতর পেন্টাগনই। শনিবারই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পেন্টাগন মুখপাত্র শন পার্নেল। চিঠিতে মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ এবং উৎপাদন বৃদ্ধির তাগিদ দেন। এ বিষয়ে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে পরিকল্পনা জানতে সর্বোচ্চ 21 দিন সময় দেওয়া হয়। তবে শুধু ইরান যুদ্ধের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে পেন্টাগন। দাবি করা হয় মার্কিন অস্ত্রভাণ্ডার আধুনিকায়নে আগে থেকেই উদ্যোগ চলছিল। সম্প্রতি মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থিঙ্ক ট্যাঙ্ক CSIS, যেখানে বলা হয় ইরান যুদ্ধের কারণে প্রায় 64% কমেছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল। থার্ড ইন্টারসেপ্টর কমেছে অর্ধেকের বেশি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের আরেক প্রতিবেদনে উঠে আসে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইলের সংকটের বিষয়টি, যেখানে বলা হয় ইরানের সাথে যুদ্ধে কার্যত সমস্ত PRSM ও ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।